শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছো। আজকে আমরা আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে বন্ধন ক্রম বা বন্ধন মাত্রা বা বন্ড অর্ডার সম্পর্কে জানবো এবং এর অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানবো। প্রথমে জেনে নেই এই যে বন্ধন ক্রম বা বন্ধন মাত্রা বিষয়টা কি। কোন আণবিক অরবিটাল ডায়াগ্রামে প্রদর্শিত বন্ধন আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা, এটা আমরা অবশ্য উল্লেখ না করলে হবে। আণবিক অরবিটাল আমরা এই অংশটা বাদ দিতে পারি। কোন আণবিক অরবিটালে ইলেকট্রন বন্ধন আণবিক অরবিটালে, তাহলে কোন বন্ধন আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা ও বন্ধন বিরোধী আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যার পার্থক্যের অর্ধেককে বন্ধন ক্রম বা বন্ধন মাত্রা বলে। তাহলে বিষয়টা হচ্ছে যে কোনো আণবিক অরবিটাল ডায়াগ্রামে প্রদর্শিত বন্ধন আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা ও বন্ধন বিরোধী আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যার পার্থক্যের অর্ধেককে বন্ধন ক্রম বা বন্ধন মাত্রা বলে। আচ্ছা, বন্ধন ক্রম সমান সমান তাহলে দাঁড়াচ্ছে বন্ধন আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা এনবি দ্বারা প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা ভাগ 2। এটা হচ্ছে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে বন্ধন ক্রম। যোজ্যতা বন্ধন তত্ত্ব বা লুইস সংকেত অনুসারে বন্ধন ক্রমকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। কোন বন্ধন তৈরিতে ব্যবহৃত ইলেকট্রন জোড়ের সংখ্যাকে বন্ধন ক্রম বা বন্ধন মাত্রা বলে। যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন হলে এর বন্ধন ক্রম হবে কি 2, কারণ এই কার্বনের সাথে এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ধন, আরেক জোড়া ইলেকট্রনের মাধ্যমে আরেকটা বন্ধন গঠিত হয়। বন্ধন ক্রমের প্রয়োগ, যে বন্ধন ক্রমের মাধ্যমে আমরা কি করতে পারবো, বন্ধন ক্রমের সাহায্যে সমযোজী অণু বা আয়নের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারবো। তাহলে অণুর বা আয়নের স্থায়িত্ব ব্যাখ্যার জন্য আমরা বন্ধন ক্রম প্রয়োগ করব। যদি কোনো সমযোজী অণু বা আয়নের বন্ধন বিরোধী আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা Na আর বন্ধন আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা অপেক্ষা কম হয়, অর্থাৎ Na লেস দ্যান যদি কি হয় Nb হয়, অথবা বিপরীতভাবে বললে বন্ধনী আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা যদি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন সংখ্যা অপেক্ষা কি বেশি হয়, তবে ওই অণু বা আয়ন স্থায়ী হয়। অর্থাৎ বন্ধন ক্রমটা n যদি দ্বারা প্রকাশ করি, তাহলে বন্ধন ক্রম n এর মানটা গ্রেটার দেন কি হতে হবে, 0 হতে হবে। আচ্ছা, যদি Nb লেস দেন Na হয় তবে অণুটি অস্থায়ী হয়, আর যদি Nb সমান সমান Na হয় তবে অণু বা আয়ন অস্তিত্বহীন হয়। তাহলে এই যে বন্ধন ক্রমের মানটা n যদি কি 0 হয় তাহলে কি অস্তিত্বহীন। আচ্ছা, আর যদি n গ্রেটার দেন 0 হয় তাহলে ওই অণু বা আয়ন স্থিতিশীল হবে, স্থিতিশীল। আর যদি n লেস দেন 0 হয় তাহলে অস্থিতিশীল বা অস্থায়ী হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বন্ধন ক্রমে অনুসারে অণুর বা আয়নের স্থায়িত্বের বিষয়টা দেখলাম। তাহলে যে অণু বা আয়নের বন্ধন ক্রমের মান যত বেশি হবে তার স্থায়িত্ব তত বেশি হবে। আমাদের বন্ধন ক্রমের সংজ্ঞানুসারে n এর মান যত বেশি হবে ওই অণু বা আয়নের স্থায়িত্ব তত বেশি হবে। খেয়াল করো, O2+ অর্থাৎ O2+ আয়নের বন্ধন ক্রম হচ্ছে 2.5, আর O2 অণুর বন্ধন ক্রম হচ্ছে 2, আর O2- অর্থাৎ
অক্সিজেন যদি একটা ইলেকট্রন হারায় তাহলে O2 প্লাস হয়, আর অক্সিজেন অণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে O2 মাইনাস হয়, আর যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে O2 2 মাইনাস হয়। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে O2 প্লাস এর বন্ধন ক্রম সবচেয়ে বেশি, তার মানে এর স্থায়িত্বটা অক্সিজেন অণু অপেক্ষা এর স্থায়িত্ব বেশি, যেটা সাধারণ ধারণা থেকে কিন্তু বলা যাবে না। আমরা এমনিতে জানি যে সাধারণ অণু বা অণুর স্থায়িত্ব যে কোনো আয়নের বা রেডিকেলের স্থায়িত্ব থেকে বেশি, কিন্তু এখানে দেখা যাচ্ছে O2 প্লাস আয়নের ধনাত্মক আয়নের বন্ধন ক্রম বেশি হওয়ার কারণে সাধারণ নিরপেক্ষ অণুর থেকে তার স্থায়িত্ব বেশি হবে। এটা অন্য কোনো থিওরির সাহায্যে ব্যাখ্যা করা যায় না, ব্যালেন্স বন্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করা যাবে না। বন্ধন ক্রমের সাহায্যে সমযোজী অণু বা আয়নের বন্ধন দৈর্ঘ্য ও বিয়োজন শক্তি সম্পর্কে ধারণা করা যাবে, আন্দাজ করা যাবে। কোন সমযোজী যৌগ বা আয়ন শ্রেণীর বন্ধন ক্রম বৃদ্ধির সাথে সাথে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে বন্ধন ক্রম যত বেশি হবে, এন এর মান যত বেশি হবে, ল্যামডা বন্ধন দৈর্ঘ্যের মান তত কমে যাবে, তার মানে পরস্পর ব্যস্তানুপাতিক বলা যায়। আর বিয়োজন শক্তি তত বৃদ্ধি পায়। তাহলে ওই বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তির মান বাড়বে, বন্ধন ক্রম যত বাড়বে, তার মানে বিয়োজন শক্তিটা সমানুপাতিক। এন সমানুপাতিক কি? বিয়োজন শক্তি ই। এখানে দেখা যাচ্ছে O2 প্লাস অক্সোনিয়াম আয়ন এর বন্ধন ক্রম 2.5, এর বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে 1.112 পিকোমিটার, 112 পিকোমিটার। আর অক্সিজেন অণুর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে 121 পিকোমিটার। অক্সিজেন O2 মাইনাস এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 125 পিকোমিটার, O2 2 মাইনাস হচ্ছে 149 পিকোমিটার। আর বন্ধন বিয়োজন শক্তি খেয়াল করো, এটা হচ্ছে 642 কিলোজুল পার মোল, 494, 394, 210। তার মানে বন্ধন ক্রম যত হ্রাস পায় বন্ধন বিয়োজন শক্তি তত হ্রাস পায়। বন্ধন ক্রম যত বাড়ে বন্ধন বিয়োজন শক্তি তত বাড়ে, আর বন্ধন ক্রম বাড়লে বন্ধন দৈর্ঘ্যটা হ্রাস পায়। অণুর মধ্যে আকর্ষণ বেশি হয়, আকর্ষণ যত বেশি হবে দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্যটা তত কমে যাবে। তো 3 নম্বর হচ্ছে কোন সমযোজী অণু বা আয়নের বন্ধন সংখ্যা তার বন্ধন ক্রমের সংখ্যার উপর নির্ভর করে। আচ্ছা, অণু বা আয়নের বন্ধন ক্রমের সংখ্যা ও বন্ধন সংখ্যা পরস্পর সমান হয়, বন্ধন ক্রম যত হবে বন্ধন সংখ্যাও তত হবে। অর্থাৎ এই যে O2 প্লাস এর বন্ধন ক্রম হচ্ছে 2.5, তার মানে এখানে অক্সিজেন দুটোর মধ্যে বন্ধনটা হবে কিরকম, এরকম আংশিক বন্ধন 2.5, আর এখানে O2 হচ্ছে কি দ্বিবন্ধন, আর এখানে 1.5, তার মানে কি ও একক বন্ধন আর দ্বিবন্ধনটা আংশিক প্রকৃতির। আর এখানে বন্ধন ক্রম 1, মানে এখানে কি একটা বন্ধন থাকবে এরকম। ওকে, একটা মাইনাস থাকবে। আচ্ছা, এটা কি বোঝা গেছে তোমাদের? আশা করি সবার বোঝা গেছে। এখন আসো যে দ্বিপারমাণবিক সমনিউক্লিয়ার অণুসমূহের আণবিক অরবিটাল ডায়াগ্রাম। তাহলে আমরা সংক্ষেপে বন্ধন ক্রম জানলাম, এখন বিভিন্ন অণু গঠনের সম্ভাবনাগুলো দেখি। যে সমনিউক্লিয়ার মানে হচ্ছে একই পরমাণুর নিউক্লিয়াস দ্বারা গঠিত বা একই পরমাণু দ্বারা গঠিত। দ্বিপারমাণবিক অণু, তাহলে দুটো পরমাণু, মনে করো এ টাইপের, A2 টাইপের অণু। তাহলে এখানে দ্বিপারমাণবিক সমনিউক্লিয়ার অণুগুলোর মধ্যে দুটো ভাগ করা হচ্ছে। একটা প্রথম পর্যায়ের মৌলগুলো, প্রথম পর্যায়ের মৌল আছে কি হাইড্রোজেন আর হিলিয়াম, আর দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের 2s2p অরবিটালের মধ্যে মিথস্ক্রিয়া এবং মিথস্ক্রিয়া ব্যতীত উৎপন্ন সমনিউক্লিয়ার দ্বিপারমাণবিক অণুর সাধারণ আণবিক ইলেকট্রন বিন্যাস রাসায়নিক বর্ণলিপির সাথে এখানে বলছে। তা আমরা সংক্ষেপে এটা দেখি যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত আছে। তাহলে এই দুটো পর্যায়ের
অণু দ্বিপরমাণবিক অণু গঠনের সম্ভাবনা, অণুর স্থায়িত্ব বা এদের আয়নের স্থায়িত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম পর্যায়ের সমনিউক্লিয়ার দ্বিপারমাণবিক অণুর আণবিক ডায়াগ্রাম চিত্র যদি আমরা শক্তি চিত্র যদি দেখি, যে প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম আছে, মৌল সমনিউক্লিয়ার দ্বিপারমাণবিক অণু বা আয়ন গঠন করে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। উভয় ক্ষেত্রে 1s অরবিটালের ইলেকট্রন রয়েছে, ফলে 1s অধিক্রমণ ঘটে, ফলে একটি বন্ধনী আণবিক অরবিটাল সিগমা 1s তৈরি হবে, আর একটা বন্ধন বিরোধী আণবিক অরবিটাল সিগমা স্টার 1s সৃষ্টি হয়। এদের শক্তি এবং 1s অরবিটালের শক্তি পরস্পর সমান নয়। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু ধরি আমরা, এটা আরেকটা হাইড্রোজেন পরমাণু। এখন হাইড্রোজেনের 1s এ একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের 1s এ ধরো একটা ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন, তাহলে যে হাইড্রোজেন অণুটা গঠিত হবে সেই হাইড্রোজেন অণুর ইলেকট্রন বিন্যাস হবে পারমাণবিক অরবিটাল গুলো দিয়ে না। অণু গঠনের পর পারমাণবিক অরবিটালের স্থায়িত্ব থাকে না, এর আগের আমরা ক্লাসে জেনেছি। তাহলে এখানে আণবিক অরবিটাল তৈরি হবে একটা সিগমা 1s আর একটা কি সিগমা স্টার 1s, সিগমা 1s আর একটা কি সিগমা স্টার 1s। তাহলে এখানে 1s আর 1s মিলে দুটো অরবিটাল তৈরি হচ্ছে, সিগমা 1s একটা বন্ডিং অরবিটাল, সিগমা বন্ধন এদের মধ্যে গঠিত হতে পারে, আর একটা কি সিগমা স্টার 1s। তাহলে যদি এই 1s অরবিটালের দশা যদি এটাও প্লাস হয় এটাও প্লাস হয়, তাহলে সমদশার অরবিটালের অধিক্রমণে বন্ডিং আণবিক অরবিটাল তৈরি হবে। এই যে 1s আর 1s সমদশার যদি হয় তাহলে বন্ডিং আণবিক অরবিটালে কোনো নোট থাকবে না, তাহলে এটা হচ্ছে কি সিগমা 1s বন্ডিং অরবিটাল, এটাতে কোনো নোট নাই। আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে বিপরীত দশার দুটো অরবিটালের অধিক্রমণে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে, এটা হচ্ছে কি একটা নোট থাকবে। তাহলে এটা হচ্ছে সিগমা স্টার 1s অরবিটালের চিত্র। সেই চিত্র দুটো মাথায় রাখো যে সিগমা বন্ডিং অরবিটাল 1s অরবিটালটা কেমন আর সিগমা স্টার অ্যান্টি বন্ডিং সিগমা 1s অরবিটালটা কেমন, এটা মাথায় রাখতে হবে সব সময়। তাহলে এখানে দুটো লোব থাকবে, একটা নোডাল তল থাকবে, বা দুটো লোব অথবা নোড থাকবে বা নোডাল তল থাকবে। আর যদি এটা এটা মাইনাস হইতো, যে 1s অরবিটালটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুটোই সমদশা, সেক্ষেত্রেও কি এটা মাইনাস মাইনাস হবে, এটাও কি নোট থাকবে না। তাহলে সমদশার অরবিটালের অধিক্রমণে তৈরি হয় বন্ডিং মলিকুলার অরবিটাল, আর বিপরীত দশার অরবিটালের অধিক্রমণে তৈরি হবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এখন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি অ্যাটমিক অরবিটাল যেগুলো থাকে, অ্যাটমিক অরবিটাল 1s, অ্যাটমিক অরবিটাল 1s এর শক্তি অপেক্ষা যে সিগমা 1s বন্ডিং অরবিটাল যেটা, তার শক্তি সবসময় কমে যাবে। তাহলে শক্তি যে পরিমাণ এখানে কমবে, এদের বিপরীত দশার অরবিটালের অধিক্রমণে যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে তার শক্তি সমান পরিমাণে বাড়বে। অর্থাৎ এখানে শক্তি যদি x কিলোজুল পরিমাণ হ্রাস পায়, এখানে শক্তি x কিলোজুল পরিমাণ বৃদ্ধি পাবে, এরকম। আচ্ছা, এটাই বলছে যে বন্ধনী আণবিক অরবিটাল একটি বন্ধন বিরোধী আণবিক অরবিটাল সৃষ্টি হয়, এদের শক্তি এবং 1s অরবিটালের শক্তি সমান নয়। তাহলে 1s অরবিটালের শক্তি অপেক্ষা বন্ডিং আণবিক অরবিটালের শক্তি কম, আর 1s অরবিটালের শক্তি অপেক্ষা অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালের শক্তি বেশি। তাহলে এখানে যেহেতু দুটো ইলেকট্রন থাকে, আমরা জানি যে কোনো অরবিটালে সর্বোচ্চ বিপরীত স্পিনে দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে যে দুটো ইলেকট্রন থাকবে তাদের শক্তি, এখানে তাদের স্পিনটা কি হবে বিপরীত, তাহলে এখানে বিপরীত স্পিনে দুটো ইলেকট্রন থাকবে। আর যেহেতু এখানে দুটো ইলেকট্রন, তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না, এটা জিরো। তাহলে এটা হবে হাইড্রোজেন অণুর ক্ষেত্রে আণবিক অরবিটাল চিত্র। তাহলে এই দুটো হচ্ছে পারমাণবিক অরবিটাল, আর এই দুটো হচ্ছে কি আণবিক অরবিটাল, মলিকুলার অরবিটাল। ওকে, লেখাই আছে। আর এটা হচ্ছে তার শক্তি চিত্র। তাহলে অ্যাটমিক অরবিটাল অপেক্ষা
বন্ডিং অরবিটালের শক্তি কম, অ্যান্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি। আচ্ছা, এটা কি বোঝা গেছে? হাইড্রোজেন অণু, হাইড্রোজেন H2+ আর H2- আয়ন সমূহের আণবিক অরবিটাল চিত্র। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যস্ত করি, যে σ1s2 σ*1s, এটা 0, এটাতে কোনো ইলেকট্রন যাবে না। তাহলে এটাই হচ্ছে তার চিত্রটা। এখানে একটু আগে আমরা এটা আলোচনা করলাম, এখানে বিজোড় ইলেকট্রন, এটা বিজোড় ইলেকট্রন, কিন্তু এই দুটার স্পিন কি হবে? বিপরীত। আর অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এর ক্ষেত্রে আমাদের বন্ড অর্ডারটা হবে কি? NB মাইনাস NA/2। তাহলে এখানে বন্ডিং অরবিটাল হচ্ছে কি? দুটো, অ্যান্টি বন্ডিং অরবিটাল হচ্ছে 0/2, মানটা হবে কি? 1। ওকে, তাহলে বন্ধন ক্রম দাঁড়াচ্ছে 1, তার মানে দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেন অণুতে একটা বন্ধন গঠিত হবে। আচ্ছা, তো এটাই এখানে আলোচনা করা আছে, বন্ধন ক্রম 1। আর হাইড্রোজেন অণু অস্তিত্ব আছে, কারণ এক্ষেত্রে বন্ধন ক্রম 1। আর H2 অণুতে একটি হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধন রয়েছে, বন্ধন শক্তি হবে 103 কিলোজুল পার মোল। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন দ্রুত 74 পিকোমিটার। এগুলো মোটামুটি মুখস্থ করতে হবে, এই যে বন্ধন শক্তির মান, বন্ধন দূরত্বের মান। আর H2 অণুর সিগমা বন্ডিং অরবিটাল আর σ* অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। আর অযুগ্ম ইলেকট্রন যদি থাকে তাহলে হবে কি? প্যারাচুম্বকীয়, আর না থাকলে হবে সবসময় ডায়াচুম্বকীয়। তাহলে H2 অণুটা হচ্ছে ডায়াচুম্বকীয়। H2 অণু থেকে একটি ইলেকট্রন অপসরণ করে H2+ আয়নে পরিণত হয়। তাহলে সেক্ষেত্রে H2+ আয়নের আণবিক অরবিটালের ইলেকট্রন বিন্যাস হবে কি? ওই σ1s এ থাকবে একটা, আর σ*1s এ কোনো ইলেকট্রনই থাকবে না, এটা 0। তার মানে H2+ আয়নে রয়েছে মাত্র একটা ইলেকট্রন। তাহলে এর বন্ড অর্ডারটা হবে কি? NB এর মান হচ্ছে 1 মাইনাস, এখানে কোনো ইলেকট্রন থাকবে না, 0/2 সমান হচ্ছে 0.5। তার মানে H2 অণুর H2+ অণুর বন্ধনটা হবে কি? বন্ধন ক্রম হবে হাফ, আর বন্ধন সংখ্যা হবে কি? 0.5। তার মানে আংশিক বন্ধন হবে, বন্ধনটা অনুরণন অবস্থায় থাকবে। তার মানে এরকম, তার মানে এটা থেকে এটা ইলেকট্রন গ্রহণ করার পরে এটাতে প্লাস হবে, এরকম সঞ্চরণশীল অবস্থা থেকে দুইটাই দেখানো যাবে এরকম। তার মানে এই আয়নটা হচ্ছে দুর্বলতর, বন্ধন শক্তির মানে 103, আর এটা হচ্ছে 74। আর অরবিটালে একটি অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এটা কি? প্যারাচুম্বকীয়। তো আমার মনে হয় বাকি বিষয়গুলো বুঝবা। আর H2 অণু একটা ইলেকট্রন গ্রহণ করলে H2- আয়নে পরিণত হবে, একটা ইলেকট্রন গ্রহণ করছে যেহেতু, তাহলে মোট ইলেকট্রন হবে 3টা। তাহলে এখানে 2টা, এখানে একটা। তাহলে এখানে 2টা থাকার পর এই যে তৃতীয় ইলেকট্রনটা যাবে কি? উপরে। তাহলে এখানে বন্ধন ক্রমটা হবে কি? 2-1/2 সমান কি? 0.5। এখন একটা বিষয় হচ্ছে H2+, এটার বন্ধন ক্রম হচ্ছে 0.5, H2- এটার বন্ধন ক্রম হচ্ছে 0.5। দুটার বন্ধন ক্রম সমান, কোনটার স্থায়িত্ব বেশি হবে এটা নিয়ে একটা প্রশ্ন। দুইটাই প্যারাচুম্বকীয় হবে, তাহলে এটাও প্যারাচুম্বকীয়। এখন আমরা যদি তিনটা নিয়ে একটু আলোচনা করি, যে H2, H2+, H2- অণু এবং আয়নসমূহের আণবিক অরবিটাল চিত্র হতে দেখা যায় হাইড্রোজেন অণু, H2+ আয়ন, H2- আয়ন, অণু ও আয়নসমূহের বন্ধন ক্রম 1/2. আচ্ছা, সুতরাং H2+, H2- আয়নের চেয়ে H2 অণু বেশি স্থিতিশীল, এটা না হয় বুঝলাম। এখন আমরা
এই দুটার যদি একটু তুলনা করি কোনটা বেশি স্থিতিশীল হবে, এক্ষেত্রে যে মাথায় রাখবা, যদি অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন যায় তার স্থায়িত্ব সবসময় যেটাতে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকবে না তার থেকে কম হবে। তাহলে যেহেতু H2 মাইনাসে অ্যান্টি বন্ডিং অরবিটালে একটা ইলেকট্রন থাকে, এই যে একটা ইলেকট্রন আছে, তাহলে H2 মাইনাসের স্থায়িত্ব H2 প্লাসের স্থায়িত্ব অপেক্ষা কম, তাহলে এটার স্থায়িত্ব কম আর এটা তুলনামূলকভাবে বেশি। তাহলে ক্রম সাজালে আমাদের এরকম হবে H2 গ্রেটার দ্যান H2 প্লাস গ্রেটার দ্যান কি H2 মাইনাস, এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপ ভাবে আমরা হিলিয়াম অণু হিলিয়াম 2 প্লাস আয়নের আণবিক অরবিটাল ডায়াগ্রাম একটু দেখি। যে এখানে আণবিক অরবিটাল তথ্য অনুযায়ী হিলিয়াম 2 এর যদি দুটো ইলেকট্রন দেখি আমরা, 1s এ দুটো ইলেকট্রন, এখানে 1s এ দুটো ইলেকট্রন, তাহলে মোট 4টা ইলেকট্রন অণুতে থাকবে। তাহলে সিগমা স্টার সিগমা 1s অরবিটালে দুটো, সিগমা স্টার 1s এ থাকবে দুটো। তাহলে এখানে বন্ডিং অরবিটালে দুটো, অ্যান্টি বন্ডিং অরবিটালে দুটো, তার মানে এনটা হবে কি 2 - 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। তার মানে এই অণুটা হচ্ছে অস্তিত্বহীন। আমরা জানি যে এন এর মান 0 হলে অণুটা হয় অস্তিত্বহীন, তো কাজেই এটা অস্তিত্ব নেই। অনুরূপ ভাবে হিলিয়াম 2He2 প্লাস আয়ন, এটা যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটাতে পরিণত হয়। তাহলে এখানে মোট 3টা ইলেকট্রন থাকবে, 2টা আর এখানে একটা। তো এক্ষেত্রে বন্ধন ক্রম হবে কত, n সমান সমান 2 - 1 ডিভাইডেড বাই 2 সমান সমান কি 1/2 মানে 0.5। তার মানে এটার বন্ধন ক্রম যেহেতু 0 নয়, এটা অস্তিত্ব আছে। আর এটাতে যেহেতু বিজোড় ইলেকট্রন আছে একটা, অ্যান্টি বন্ডিং অরবিটালে বিজোড় ইলেকট্রন একটা থাকবে, তাহলে এটা হবে প্যারাচৌম্বকীয়। আর এটা অস্তিত্ব যেহেতু আছে, এটার মধ্যে বন্ধন হবে কি হাফ, আংশিক। তাহলে প্লাস এভাবেও লেখা যাবে, অথবা কি এটাতেও আমরা দিতে পারি এরকম। তো এটা অস্তিত্ব আছে, বন্ধনক্রম যেহেতু হাফ, তবে বন্ধনটা হবে দুর্বল আংশিক বন্ধন। বন্ধন শক্তি হবে 5-8 কিলোজুল, 58 কিলোজুল পার মোল। আর একটি অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এটা প্রায় চুম্বকীয় হবে। তাহলে এগুলা তুলনাগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা প্রিয় শিক্ষার্থীরা। আমি এখন তোমাদেরকে একটা দ্বিতীয় পর্যায়ের মৌল অণু নিয়ে গঠিত অণু, মনে করো নাইট্রোজেন অণু নিয়ে একটু দেখাই। এক্ষেত্রে মনে রাখবে, যদি 14 পর্যন্ত পারমাণবিক সংখ্যা হয়, ঠিক আছে, সরি ইলেকট্রন হয় অণুতে, লেস দ্যান ইকুয়াল 14, তখন এই যে এটা হচ্ছে সিগমা বন্ডিং অরবিটাল 2pz। তাহলে 2pz টা শক্তি হবে পাই 2py আর পাই 2px অপেক্ষা বেশি। আর যদি বন্ধন ইলেকট্রন আণবিক অরবিটাল অণুতে বা আয়নে ইলেকট্রন সংখ্যা গ্রেটার দেন 15 থেকে কি লেস দেন ইকুয়াল 20 এর মধ্যে থাকে, তার জন্য আমাদের চিত্রটা হবে এরকম। সেক্ষেত্রে সিগমা 2px সরি 2pz, এটা শক্তিটা হবে কি পাই 2px আর পাই 2py এর থেকে কম। জাস্ট এইখানেই পার্থক্য। এখানে সিগমা বন্ডিং 2pz এর শক্তিটা পাই 2px আর পাই 2py এর থেকে বেশি, আর যখন 15টার বেশি ইলেকট্রন যাবে এটা কি নিচে চলে আসবে। এই হচ্ছে অবস্থা। তা আমরা নাইট্রোজেন নিয়ে যদি প্রথমে কাজ করি, নাইট্রোজেন অণু যেহেতু এখানে 7-7 14টা ইলেকট্রন আছে, তাহলে সিগমা 1s সিগমা স্টার 1s, তারপর হবে কি সিগমা 2s সিগমা স্টার 2s, তারপর কি হবে পাই 2px আর পাই 2py এর শক্তি এই দুটা পরস্পর সমান। তারপর হচ্ছে সিগমা 2pz, আর এরপরেই হচ্ছে
পাই স্টার এটা 2px সমান সমান কি পাই স্টার 2py আর তারপর হচ্ছে সিগমা স্টার 2pz। এই ক্রমটা হচ্ছে আমাদের শুধুমাত্র যদি ইলেকট্রন সংখ্যা 14 সমান বা কম হয় তার জন্য। তাহলে এখানে 14টা ইলেকট্রন বসায় দেই, এটাতে থাকবে দুটো, এটাতে থাকবে দুটো, এটাতে থাকবে দুটো, এটাতে থাকবে দুটো, মোট 8টা ইলেকট্রন গেছে, এটাতে দুটো, এটাতে দুটো, আর এটাতে থাকবে দুটো। তাহলে এই ইলেকট্রন অরবিটাল গুলো, এই আণবিক অরবিটাল গুলো ফাঁকা থাকবে। তাহলে আমাদের 1s এই সিগমা এস 1s আর সিগমা স্টার 1s এগুলো বন্ধন গঠনে কোনো অংশগ্রহণ করে না। এই জন্য এগুলাকে আবার অনেক সময় আমরা কি কে দ্বারা চিহ্নিত করি, এগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে, এটা অংশগ্রহণ করে না। তাহলে এটা একটা কে, এটা কে, এটা কে স্টার দিতে প্রাইম দিতে পারি, এটা কে প্রাইম দিতে পারি। আচ্ছা, এরকম দেওয়ার পর শুধু এই তিনটা লিখবো যে সিগমা স্টার 2s 2, তাহলে পাই, সরি এটা সিগমা স্টার না, এটা ভুল করলাম। আমাদের এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত আমরা গেছে, আমরা এইগুলো রাখবো পাই 2px সমান সমান কি পাই এটা কি 2py, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, আর সিগমা 2pz x 2pz এখানে দুটো ইলেকট্রন, 6টা ইলেকট্রন। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এনটা কি হবে, এনটা হবে যে বন্ধন এনবি তে মোট 6টা ইলেকট্রন আর এখানে 0 ডিভাইডেড বাই কি 2, তাহলে বন্ধন ক্রম হচ্ছে 3। তার মানে নাইট্রোজেন আর নাইট্রোজেন পরমাণুর মধ্যে 3টে একক বন্ধন থাকবে, 3টা বন্ধন। এটাই হচ্ছে নাইট্রোজেন অণুর সংকর আণবিক অরবিটাল চিত্র। আর এখানে তোমরা এগুলা দিতে পারো যে এখানে আসলে 2টা ইলেকট্রন পরমাণুতে থাকে, নাইট্রোজেন পরমাণুতে এখানে 2টা ইলেকট্রন থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে আরেকটা পরমাণুতে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে 2 2 4টা ইলেকট্রন আসছে, তাহলে এখানে 2, এখানে 2। আর এগুলা যেহেতু বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, এগুলা আমরা বন্ধন ক্রমে আলোচনা করব না, বন্ধন ক্রমে আলোচনা করব শুধু এগুলা। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3 3 6টা ইলেকট্রন থাকবে, তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। যদি এই ইলেকট্রন গুলোর আমরা স্পিন দেখাই এরকম হবে, এখানে দুটো ইলেকট্রন থাকবে, তাদের স্পিন হবে বিপরীত, এখানে যে দুটো ইলেকট্রন থাকবে স্পিন হবে বিপরীত, এখানে যে দুটো ইলেকট্রন থাকবে তার স্পিন হবে বিপরীত, এরকম। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটালে এখানে কোনো ইলেকট্রন নাই, তাহলে এই অংশটা দিয়ে আমরা বন্ধন ক্রম নির্ণয় করব। n সমান সমান হচ্ছে কি 6 - 0 ডিভাইডেড বাই 2। আশা করি সবার বোঝা যাবে। তাহলে এভাবে আমরা কি কার্বন অণু, অক্সিজেন অণু, ফ্লোরিন অণু ইত্যাদি নিয়ে কাজ করতে পারি। তাহলে এখানে 14 পর্যন্তের জন্য এটা। আচ্ছা, ফ্লোরিন অণুর জন্য আমরা যদি নেই, ফ্লোরিন অণুতে থাকবে কয়টা ইলেকট্রন, তোমার 9 9 18টা ইলেকট্রন। তাহলে 18টা ইলেকট্রনের এই যে 1s এ দুটো, এখানে 1s এ দুটো, তাহলে ওই কে তে আমাদের দুটো ইলেকট্রন থাকবে, আর একটা কে তে দুটো ইলেকট্রন, এখানে দুটো, এখানে দুটো, তার মানে এটা যদি কি কে প্রাইম দেই, তাহলে এটা হচ্ছে কে প্রাইম, এগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। তাহলে এখানে কি কে স্টার দিতে পারি এটাকে, তাহলে এটা কে স্টার দিতে পারি, তাহলে এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন। ওকে, তাহলে এগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। আমাদের বন্ধন গঠনে অংশগ্রহণ করে ফ্লোরিনের, এখানে থাকে কি 2 2 1, এখানে থাকে কি 2 2 1। আচ্ছা, তাহলে সিগমা 2pz এখানে দুটো ইলেকট্রন থাকবে, একটা দুটো, এরকম। আচ্ছা, তারপর এখানে হচ্ছে কি পাই 2px, তাহলে এখানে দুটো ইলেকট্রন, আর পাই 2py দুটো ইলেকট্রন, তাহলে 6টা, এখানে মোট আছে 10টা ইলেকট্রন। আচ্ছা, আর এখানে কি হবে যে 10টা ইলেকট্রনের 6টা গেছে আর 4টা, তাহলে এখানে দুটো, এখানে দুটো, 4টা, এটা ফাঁকা থাকবে, এটা 0। তাহলে আমাদের বন্ধন ক্রম কি হবে, n সমান সমান এই যে বন্ডিং
অরবিটালের ইলেকট্রন হচ্ছে কয়টা? 6টা, বিয়োগ অ্যান্টিবন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা। 4 ভাগ 2 সমান সমান কত? 1। তার মানে একটা ফ্লোরিন অণুতে ফ্লোরিন ফ্লোরিন পরমাণুর মধ্যে একটা একক বন্ধন থাকবে এরকম। আর যদি এটা আয়ন হয়, ফ্লোরাইড আয়ন হয়, F2 মাইনাস, তাহলে আরেকটা ইলেকট্রন বাড়বে, যে কোনো একটাতে 2টা ইলেকট্রন হবে। তখন এখানে যাবে একটা ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন থাকার কারণে সেটা হয়ে যাবে কি? প্যারাচুম্বকীয়। আর এখানে যদি 5টা ইলেকট্রন হয় তাহলে এখানে কি হয়ে যাবে? হাফ, তার মানে 0.5। তাহলে ফ্লোরিন অণু অপেক্ষা এই যে F2 মাইনাস অণুর বন্ধন ক্রম যেহেতু কম, এটার স্থায়িত্ব কম হবে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবা, ইনশাল্লাহ পেয়ে যাবা, কারো কোনো সমস্যা হবে না। আর যদি কারো কোনো সমস্যা হয় তোমরা জানাবা। নিশিতা আছো? নিশিতা, কি কোনো প্রশ্ন আছে? নিশিতা প্রশ্ন করতে পারো যদি প্রশ্ন থাকে। ও তোমার হচ্ছে আবার মোবাইলে খুব সম্ভবত স্পিকারে তোমার কথা আমার শোনা যাবে না, কারণ তোমার মোবাইলের আনমিউট করা আছে, মিউট করা আছে, আনমিউট করে কথা বলতে হবে। আর তুমি খুব সম্ভবত কি তোমার এখানে মিউট অপশনে আনমিউট অপশনেই দেখা যাচ্ছে না, কাজেই তোমার কথা শোনা যাবে না আমার। তো ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই মেসেজ লিখতে পারো, চ্যাটিং অপশন থেকে এখানে লিখতে পারো, যে কোনো সমস্যা থাকলে লিখতে পারো। তো আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা অর্গানিক কেমিস্ট্রির যে অংশটা আছে সেটা শুরু করবো ইনশাল্লাহ। আমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালের সাথে তরঙ্গ ফাংশনের যে কাজগুলো আছে এগুলা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ।